ভারতীয় সংবিধানের একটি ইম্পর্টেন্ট প্রভিশন হলো মৌলিক অধিকার। আমরা জানি যে মৌলিক অধিকার দেওয়া হয় পার্ট 3 অনুযায়ী 12 থেকে 35 নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতীয় নাগরিকদের। কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র কি ভারতীয় নাগরিকদেরই মৌলিক অধিকারটা দেওয়া হয়? ভারতীয় যে মৌলিক অধিকার অর্থাৎ ইন্ডিয়ান ফান্ডামেন্টাল রাইটস শুধুমাত্র ভারতীয়দের দেওয়া হয় এমন নয়, যারা বিদেশি নাগরিক ভারতে এসেছেন তাদেরকেও দেওয়া হয়। তার পাশাপাশি যারা এনআরআই, পিআইও, ওসিআই এই সমস্ত নাগরিকগণ রয়েছেন তাদেরকেও দেওয়া হয়। এই পুরো বিষয়টা জানবো কেন দেওয়া হয়। এছাড়া প্রতিটি ধারা ডিটেলসে জানবো। এই মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, মৌলিক অধিকার সংবিধানে যুক্ত করার জন্য কোন মহান ব্যক্তি সেই সময় জোরালো সওয়াল করেছিলেন। এছাড়া এর সমস্ত পার্ট কোনগুলো রয়েছে সেগুলো জানবো। এছাড়া জানবো যে মৌলিক অধিকার সবসময় অ্যাবসোলিউট নয়, অর্থাৎ কোনো একটা মৌলিক অধিকার খর্ব হলে সরাসরি মৌলিক অধিকারের যে রক্ষক অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাওয়া যায় না। সেক্ষেত্রে কোন কোন মৌলিক অধিকার যেগুলো অ্যাবসোলিউট রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু অ্যাবসোলিউট মৌলিক অধিকারের ব্যাপার এসে গেল, ফলে সীমাবদ্ধতা আছে। তো মৌলিক অধিকার সবসময় যে নাগরিকদের জন্য প্রযোজ্য হবে সেটা নয়, কোনো কোনো ক্ষেত্রে মৌলিক অধিকার না পাওয়া যেতেও পারে। সেটা কোন কোন ক্ষেত্রে, এবং এর সঙ্গে মৌলিক অধিকারের যে আর্টিকেল 12 থেকে 35 এগুলো বাদ দিয়েও ইম্পর্টেন্ট কিছু আর্টিকেলের কথা উঠে আসবে, যেগুলো হলো 352, 358, 359 এবং 226। এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, চাকরি সংক্রান্ত এই ধরনের আপডেট বা একাডেমিক এক্সামের ক্ষেত্রে বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। এরপরে আমরা মূল কনসেপচুয়াল ক্লাসে যাব। প্রথমেই যেটা দেখব, মৌলিক অধিকার সংবিধানের পার্ট 3-তে উল্লেখ আছে এবং আর্টিকেল 12 থেকে 35 এর মধ্যে মৌলিক অধিকারের বক্তব্য উল্লেখ করা আছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম পার্ট 3-তে এবং আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটসের কথা উল্লেখ করা হয়েছে। এই যে মৌলিক অধিকারের কনসেপ্ট সেটা নেওয়া হয়েছে আমেরিকান কনস্টিটিউশন থেকে, অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে। 3 নম্বর ইম্পর্টেন্ট, সর্দার বল্লভভাই প্যাটেলকে মৌলিক অধিকারের জনক বলা হয়। অর্থাৎ মৌলিক অধিকার সংবিধানে যুক্ত করার জন্য যিনি সেই সময় জোরালো সওয়াল করেছিলেন তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেলজি। কারণ আমরা জানি যে সংবিধান তৈরির সময় যে সংবিধান সভা তৈরি হয়েছিল তার বিভিন্ন মিটিং এবং এই সংবিধান সভার বিভিন্ন কমিটিও তৈরি হয়েছিল, যে বিভিন্ন কমিটির বিভিন্ন দায়িত্ব ছিল। আমরা জানি ড্রাফটিং কমিটি যেটা ছিল তার প্রধান দায়িত্ব ছিল B.R. আম্বেদকর। এছাড়া কেন্দ্রীয় শাসন যে ক্ষমতা সেই রিগার্ডিং যে কমিটি দায়িত্বে ছিলেন জওহরলাল নেহেরু। এছাড়া প্রাদেশিক ক্ষমতা সংক্রান্ত যে কমিটি ছিল তার দায়িত্বে ছিলেন JB কৃপালিনী। এরকম কিন্তু অনেক কমিটি ছিল। সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি সর্দার বল্লভভাই প্যাটেলজি এই মৌলিক অধিকার সংবিধানে যুক্ত করার জন্য জোরালো সওয়াল করেছিলেন এবং সেই জন্যই সর্দার বল্লভভাই প্যাটেলজিকে মৌলিক অধিকারের জনক বলা হয়। 4 নম্বর ইম্পর্টেন্ট, মৌলিক অধিকারটা কি? জনগণের বাধ্যতামূলক কিছু অধিকার, অর্থাৎ কিছু কিছু অধিকার সংবিধানে উল্লেখ করা আছে যেগুলো জনগণ পাবে। না পেলে কি করবে? অর্থাৎ মৌলিক অধিকারের রক্ষককে তখন হবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। এখানে শুধুমাত্র সুপ্রিম কোর্ট কেন লিখেছি? কারণ কোনো কোনো পরীক্ষায় এরম অপশানে থাকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোই থাকে, কিন্তু যে কোনো একটাকে চয়েস করতে দেওয়া হয়, তখন উত্তর তোমরা সুপ্রিম কোর্ট চয়েস করবে। যদি কোনো পরীক্ষায় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোই লেখা থাকে, দুটোকেই চয়েস করতে পারবে, তখন দুটোই চয়েস করবে। এই জন্য আমি শুধু সুপ্রিম কোর্ট লিখেছি। এরপরে মৌলিক অধিকার যদি খর্ব হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোন কোন রিট ইস্যু করে, কোন ধারা অনুযায়ী করে, সেটা আমরা ধীরে ধীরে জানবো। আমি পূর্বেই বললাম 12 থেকে 35 এটা হচ্ছে উল্লিখিত আর্টিকেল যেখানে মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। এবং তোমরা এটাও জানো যে সংবিধানে 6 ধরনের মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। এটা অনেকেই জানো কিন্তু অনেকে বুঝতে পারো না 6টা কী করে হচ্ছে। কারণ অনেকগুলো মৌলিক অধিকার, যে 14 থেকে আমরা দেখি 32 পর্যন্ত অনেকগুলো অধিকার আছে, তাহলে 6টা কেন? মূলত মনে রাখতে হবে 6টা বলতে বোঝানো হয় 6টা সেক্টরে যদি ভাগ করা হয় এই মৌলিক অধিকারে তখন 6টায় আসবে। প্রথম হচ্ছে সমতার অধিকার, এটা এক নম্বর। এর মধ্যে অনেকগুলো আর্টিকেল আছে। অর্থাৎ প্রথমে যেটা আর্টিকেল ধারা 14, আর্টিকেল 14, সেটা হচ্ছে আইনের চোখে সবাই সমান এবং সমানভাবে সুরক্ষিত। অর্থাৎ ভারতবর্ষের প্রতিটি নাগরিক, যারা ভারতের নাগরিক, সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন, তারা কিন্তু প্রত্যেকের জন্য আইন সমান এবং সমানভাবে সুরক্ষিত। অবশ্যই এর ব্যতিক্রম আছে, আমরা জানি যে এক্ষেত্রে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম আছে। নেক্সট
আর্টিকেল 15 যেটা বলা হচ্ছে যে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। অর্থাৎ কোনো একজন ব্যক্তির ওই ধর্ম কি, ওই জাতি কি, ওই বর্ণ বা ওই লিঙ্গের বা ওইখানে জন্ম হয়েছে, সেই জন্য বিশেষ কোনো জায়গায় যেতে দেওয়া হবে না বা বিশেষ কোনো জায়গায় প্রবেশ করতে দেওয়া হবে না, এরকম করা যাবে না। প্রত্যেককে সমান অধিকার দিতে হবে। এই ধর্ম, জাতি, বর্ণ বা লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। ধারা 16 হচ্ছে সরকারি চাকরিতে সকলের সমান সুযোগ। অর্থাৎ কোনো একটা যখন পাবলিক এমপ্লয়মেন্ট হবে, অর্থাৎ প্রাইভেটের ক্ষেত্রে আলাদা ব্যাপার। অবশ্যই এখান থেকে প্রশ্ন আসে। 16 নম্বর ধারাটায় উল্লিখিত যে কর্মসংস্থানের কথা বলা হয়েছে সেটা কোন কোন ক্ষেত্রে? সরকারি ক্ষেত্রে অর্থাৎ পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর। তখন কিন্তু প্রাইভেট সেক্টরের কথা কিন্তু এখানে বলা হয়নি। অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিতে হবে। অবশ্যই এখানেও ব্যতিক্রম আছে, কারণ আমরা জানি SC, ST, OBC বা অন্যান্য যে বিভিন্ন ক্যাটাগরিতে যাদেরকে রিজার্ভেশন আছে তাদের সংরক্ষণ দেওয়া হয়, সেটা ব্যতিক্রম এখানে উল্লেখ করা আছে। ধারা 17 ইম্পর্টেন্ট, অস্পৃশ্যতা বিলোপ। অর্থাৎ ওই যে বললাম বর্ণ বা ক্যাটাগরি, যেটা সোশ্যাল ক্যাটাগরি, অর্থাৎ সেই অনুযায়ী কাউকে কোনো বিষয়ে কোনো সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না বা কাউকে এই নিয়ে কিন্তু অপমানজনক কথা বা অন্য কিছু বলা যাবে না। অস্পৃশ্যতা বিলোপ। এই 17 নম্বর ধারাটা হচ্ছে অ্যাবসলুট ফান্ডামেন্টাল রাইট, যেটা আমি পূর্বে উল্লেখ করেছিলাম। অ্যাবসলুট ফান্ডামেন্টাল রাইট কী সেটা আমি পরে আলোচনা করলে তোমরা বুঝতে পারবে, এটা নোট করে রাখবে। 17 নম্বরটা হচ্ছে অ্যাবসলুট ফান্ডামেন্টাল রাইট। নেক্সট ধারা 18 পদবি সংক্রান্ত। অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত সিটিজেন রয়েছে তারা কিন্তু সামরিক গুণের পরিচয়ক নয় এমন কোনো পদবি গ্রহণ করতে পারবে না, বা পূর্বে রাজারা বিভিন্ন ধরনের যে পদবি গ্রহণ করতো সেই ধরনের পদবি কিন্তু কেউ গ্রহণ করতে পারবে না। অবশ্যই এখানেও ব্যতিক্রম আছে। ভারতবর্ষের ভারতীয় যে সরকার, আমরা জানি যে কেন্দ্রীয় সরকার কিন্তু পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এদের সম্মান দেয়, এগুলো বাদ দিয়ে। এবং এর 2 নম্বর পয়েন্টে যেটা লেখা আছে, যদি কোনো ভারতীয় নাগরিক বিদেশি কোনো পদবি গ্রহণ করতে চায় তাহলে ভারত সরকারের কাছে অনুমতি নিতে হবে। অর্থাৎ আমরা দেখেছিলাম কোনো বিদেশি ইউনিভার্সিটি বা বিদেশি কোনো দেশ আর কি, তারা কিন্তু ভারতের বিশেষ কোনো মানুষ যিনি বিশেষভাবে বিখ্যাত তাকে বিশেষ সম্মান দেন, পদবি দেন, সেগুলো কিন্তু তারা গ্রহণ করে। সেক্ষেত্রে মনে রাখতে হবে অবশ্যই অনুমতি নিতে হবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। অর্থাৎ এই কটা হলো সাম্যতার অধিকার, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্বাধীনতার অধিকার। আমি পূর্বেই বললাম যে 6টা যে মৌলিক অধিকার রয়েছে তার 2 নম্বর হচ্ছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার একটা হচ্ছে 19 নম্বর, তারা খুব ইম্পর্টেন্ট, এখানে 6খানা ক্লোজ আছে। প্রথমে 19-এর ক বা ক্লজ 1 যেটা, সেটা যে বাক ও মতামত মানে মত প্রকাশ স্বাধীনতা। কোনো বিষয়ে যে কেউ যা খুশি বলতে পারবে বা তার মতামত প্রকাশ করতে পারবে। অবশ্যই এর আবার ব্যতিক্রম আছে, যেটা ক্লজ সাব ক্লজ 1-এ উল্লেখ করা আছে। তো 19 সেটা বলা হয়েছে যে এই মতবাদ প্রকাশ করতে গিয়ে যেন কারো মানহানি না হয়। নেক্সট 2 নম্বর 19-এর ক্লজ 2 বা 19 খয়ে শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়াই সমবেত হয়। অর্থাৎ মিছিল টিছিল করার যে ব্যাপার সেটা করা যাবে, অবশ্যই সেটা শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া। নেক্সট গ অর্থাৎ সাব ক্লজ 3-তে যেটা উল্লেখ আছে, সমিতি বা ইউনিয়ন গঠনের স্বাধীনতা। অর্থাৎ কোনো একটা বিশেষ ক্ষেত্রে সমিতি তৈরি করা হলো, তারা আন্দোলন করছে, এটা করা যাবে। সাব ক্লজ 4 ভারতের যে কোনো জায়গায় যে কেউ যেখানে খুশি যেতে পারবে, কোনো অসুবিধা নেই। সাব ক্লজ 5 যেটা, সেটা যে ভারতের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থাপনের স্বাধীনতা, এটা করা যাবে। পূর্বে আমরা জানতাম যে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল সেটা উঠে গেছে। নেক্সট পরবর্তী ক্ষেত্রে এটা সম্পত্তির অধিকার ছিল, এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে 1976 সালে 44তম সংবিধান সংশোধন অনুযায়ী, এবং এইটা বর্তমানে আইনি অধিকার হয়ে গেছে, ফান্ডামেন্টাল রাইট নেই। এবং এটা লেখা আছে 300A আর্টিকেলে। এটা প্রশ্ন আসে যে সম্পত্তির অধিকার যেটা আগে মৌলিক অধিকার ছিল সেটা বর্তমানে আইনি অধিকার হয়ে গেছে, এটা কত নম্বর ধারায় লেখা আছে বর্তমানে? এটা 300A, আগে ছিল 19-এর সাব ক্লজ 6। নেক্সট লাস্ট যেটা, যে কেউ যে কোনো ধরনের পেশা, ব্যবসা, বাণিজ্য কিন্তু করতে পারবে ভারতীয় নাগরিক হিসাবে। নেক্সট ধারা 20 মানে আর্টিকেল 20, অপরাধ করে যেমন ব্যক্তিকে তাকে জন্য কিছু সুরক্ষা দিতে হবে। অর্থাৎ তাকে আটক করা হলো, কেন আটক করা হলো তাকে জানাতে হবে, তাকে নিজের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে, এইসব। এবং আর্টিকেল 21 হচ্ছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে অ্যাবসলুট ফান্ডামেন্টাল রাইট। এছাড়া 21-এর A অর্থাৎ 21 সাব ক্লজ A-তে বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে সমস্ত শিশুদের শিক্ষার অধিকার। নেক্সট ধারা 22, এটাও সেই গ্রেপ্তার এবং আটক করলে তাকে সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে, এই সমস্ত লেখা আছে। এইগুলো গেল স্বাধীনতার অধিকার। এবার 3 নম্বর যেটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। ধারা 23 ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় আসে। হিউম্যান ট্রাফিকিং এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধকরণ। অর্থাৎ মানুষ কেনা বেচা
বা মানুষকে দিয়ে বেগার খাটানো এই সমস্ত করা যাবে না। ধারা 24 আরও ইম্পর্টেন্ট, কারখানা এবং খনিতে 14 বছরের কম বয়স শিশুদের নিয়োগ করা যাবে না বা কাজে লাগানো যাবে না। শিশু শ্রমিক, চাইল্ড লেবার, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। 4 নম্বর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর্টিকেল 15 বলা হচ্ছে যে ধর্মের মানুষ বা যে নিজের মত অনুযায়ী সে নিজের ধর্ম পালন করবে, এখানে কোনো অসুবিধা নেই। আর্টিকেল 26 যেটা বলা হচ্ছে তার নিজের ধর্ম পালন করার জন্য যে সমস্ত বিষয় আছে সেগুলো তারা পরিচালনা করতে পারবে। আর্টিকেল 17 ইম্পর্টেন্ট, এটা কি না, নির্দিষ্ট কোনো ধর্মের ক্ষেত্রে সেই ধর্মের মানুষদের ক্ষেত্রে বা অন্য কোনো জায়গায় তারা কিন্তু বিভিন্ন ধরনের কর বা অনুদান তুলতে পারে, অবশ্যই যার কাছে তুলবে তার যদি স্বইচ্ছা থাকে। নেক্সট আর্টিকেল 28 ধর্মীয় শিক্ষা গ্রহণ থেকে স্বাধীনতা, অর্থাৎ কোনো একটি শিক্ষার্থী তিনি যখন বিদ্যালয়ে পড়াশোনা করবে সে কিন্তু ধর্মীয় শিক্ষা নিতে পারে, তবে এক্ষেত্রে নিয়ম আছে। গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রে একরকম নিয়ম, গভর্নমেন্ট এডেড স্পন্সর্ড স্কুলের ক্ষেত্রে একরকম নিয়ম এবং পুরোপুরি প্রাইভেট স্কুলের ক্ষেত্রে একরকম নিয়ম। অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম আছে, সব ক্ষেত্রেই ধর্মশিক্ষা দেওয়া যাবে এরকমটা নয়, বিভিন্ন নিয়ম আছে। এরপরে 5 নম্বর হচ্ছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। 29 নম্বর ধারায় বলা হয়েছে যারা মাইনরিটিস রয়েছে তাদের স্বার্থ রক্ষা করতে হবে, এবং 30-এ বলা হয়েছে এই সমস্ত মাইনরিটিসরা তারা শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেও সেখানে সেই সমস্ত শিক্ষা দেওয়া যাবে। অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রে লিপি, তাদের নিজস্ব যে হরফ, এই সমস্ত বিষয়গুলোকে বাঁচানোর জন্য, অস্তিত্ব রক্ষা করার জন্য এটা করা হয়। নেক্সট যেটা 6 নম্বর ইম্পর্টেন্ট, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ ধারা 32-এ লেখা আছে যদি মৌলিক অধিকার ভঙ্গ হয় তাহলে সুপ্রিম কোর্ট 5টা রিট ইস্যু করে। রিট বলতে বোঝানো হয় কারোর কোনো মৌলিক অধিকার থেকে সে বঞ্চিত হয়েছে, সে সুপ্রিম কোর্টের কাছে গেছে, সে তখন কি করবে, ধারা আর্টিকেল 32 অনুযায়ী কিছু রিট ইস্যু করে। কিছু বলতে 5 প্রকার রিট ইস্যু করে, যেটাকে বলা হচ্ছে সাংবিধানিক প্রতিবেদনের অধিকার। রিটগুলো কী কী? 1 নম্বর হচ্ছে হেবিয়াস কর্পাস, 2 নম্বর ম্যান্ডামাস, 3 নম্বর সার্টিওরারি, 4 নম্বর প্রোহিবিশন এবং 5 নম্বর হচ্ছে কোয়ারেন্টো। এই রিটটা থেকে প্রশ্ন আসে, রিটগুলোর নাম থেকে প্রশ্ন আসে যে কোনটা রিট নয় বা কটা রিট ইস্যু করে, তখন হবে 5টা রিট। সুপ্রিম কোর্ট এটা করে 32 নম্বর ধারা অনুযায়ী, এবং এই রিটের জন্য যদি কেউ হাইকোর্টের ক্ষেত্রে যাতে এই ধরনের মৌলিক অধিকার ভঙ্গ হয়েছে এই বিষয় নিয়ে হাইকোর্টে যায়, সেক্ষেত্রে হাইকোর্ট এই রিটটা ইস্যু করে 226 নম্বর ধারা অনুযায়ী, যেটা আমি পূর্বেই বললাম যে এই যে মৌলিক অধিকার তার রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট, তবে হাইকোর্টও বটে। সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী এই রিটগুলো ইস্যু করে 5টা রিট, এবং হাইকোর্ট এটা করে 226 নম্বর ধারা অনুযায়ী। এবং এই আর্টিকেল 32 এবং আর্টিকেল 226-এর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমরা এরপরে দেখব। আর্টিকেল 32 যেটা আমি একটু আগেই বললাম, যদি কোনো নাগরিকের ক্ষেত্রে মৌলিক অধিকার ভঙ্গ হয় এবং সে তখন সুপ্রিম কোর্টে শরণাপন্ন হয়, তখন সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেল যেটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এই আর্টিকেল অনুযায়ী 5টা রিট ইস্যু করে। কী কী রিট ইস্যু আমরা একটু আগেই বললাম, হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিওরারি, প্রোহিবিশন, কোয়ারেন্টো, এবং এই একই বিষয়ের জন্য হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী এই 5টি রিট ইস্যু করে। এবার মনে রাখতে হবে এই দুটোর ক্ষেত্রে পার্থক্যটা কী। পার্থক্যটা এটাই, আর্টিকেল 32 এই যে রিট ইস্যু হচ্ছে শুধুমাত্র মৌলিক অধিকার যখন ভঙ্গ হবে তখনই এই ক্ষেত্রে রিট ইস্যু হবে এই আর্টিকেল অনুযায়ী, যেটা সুপ্রিম কোর্ট করছে। কিন্তু 226 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট কেন? এটা শুধুমাত্র মৌলিক অধিকার ভঙ্গের জন্য নয়, অন্যান্য কোনো আইনি অধিকার যদি জনগণের ভঙ্গ হয় তারা যদি হাইকোর্টের কাছে যায় তখন হাইকোর্ট এই আর্টিকেল অনুযায়ী কিন্তু অন্য রিট ইস্যু করে, অর্থাৎ এই রিট ইস্যু করে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম 32 নম্বর ধারাটা শুধুমাত্র মৌলিক অধিকারের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 226 নম্বর ধারাটা মৌলিক অধিকার এবং অন্যান্য অধিকারের বঞ্চিত হবার ক্ষেত্রে প্রযোজ্য। সেই জন্য অনেকে মনে করেন যে আর্টিকেল 32 থেকে আর্টিকেল 226 বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে আর একটা পার্থক্য কি, যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়, আমি একটু পরে আলোচনা করব, অর্থাৎ দেশে যুদ্ধ হয়ে গেছে বা ইন্টারনাল কোনো ডিস্টার্বেন্স হয়েছে, সেক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আর্টিকেল 352 আন্ডারে ন্যাশনাল এমার্জেন্সি, তখন কিন্তু 32 নম্বর অনুচ্ছেদটা স্থগিত করা যেতে পারে, অর্থাৎ 32 নম্বর অনুচ্ছেদে কাজ করা যাবে না এরকম বলে দেওয়া যেতে পারে। কিন্তু 226 নম্বর অনুচ্ছেদ সেই সময় বাতিল হবে না, কারণ পূর্বেই উল্লেখ করলাম 226 নম্বর ধারায় কিন্তু শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে যুক্ত নয়, এটা অন্যান্য লিগাল রাইটের ক্ষেত্রেও প্রযোজ্য। বিদেশি নাগরিকদের জন্য কিছু অধিকার, অর্থাৎ মৌলিক অধিকার শুধুমাত্র ভারতে যারা নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন তাদেরই দেওয়া হয় এরকমটা নয়, বিদেশি নাগরিকদের দেওয়া হয়। কেন দেওয়া হয় সেটা পরে বলছি, তার আগে একটা কনসেপ্ট তোমাদের বলে দিই। আমরা এখানে বিদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক এই কনসেপ্ট আলোচনা করছি, এছাড়া বেশ কিছু কনসেপ্ট আছে, সেটা হচ্ছে NRI, OCI,
পিআইও, যদিও ওসিআই পিআইও এগুলো মার্জড হয়ে গেছে 15 সালে, যাই হোক এই সমস্ত যারা সিটিজেন রয়েছে তাদের ক্ষেত্রে আবার বিভিন্ন ব্যাপার আছে, সেইটা কিন্তু আমরা এখানে আলোচনা করছি না। সেটা নিয়ে আমাদের এনআরআই, ওসিআই এবং পিআইও সিটিজেনদের নিয়ে ডিটেলস ক্লাস আছে, পার্থক্য আছে। শুধুমাত্র মৌলিক অধিকারের রেসপেক্টে নয়, তাদের শিক্ষা গ্রহণ, তাদের চাকরি পাবে কিনা, তাদের জমি জায়গা কিনতে পারবে কিনা, তাদের কী কী অধিকার পাবে ভারতে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। সেখানে এই মৌলিক অধিকারের কথাটা এখানে আলাদা করে আলোচনা করেছি এনআরআই, ওসিআই এবং পিআইও পাবলিকদের জন্য। আজকে মূলত আমরা বলছি বিদেশি নাগরিক যারা ফরেনার্স, তাদের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই, তারা বিভিন্ন মৌলিক অধিকার পায়। অ্যাকচুয়ালি প্রশ্ন হচ্ছে এটা কেন পায়, এটা অন্য কিছু নয়, কিছু কিছু মৌলিক অধিকার আছে যেগুলো মূলত সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল জাস্টিস বা নেক্সট যেটা আমরা জানবো মৌলিক অধিকারের সীমাবদ্ধতা। একটু আগে বলছি যে মৌলিক অধিকার কিন্তু সব ক্ষেত্রেই পাওয়া যাবে এরকমটা নয়। যখন 352 নম্বর ধারা অনুযায়ী ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয় তখন সমস্ত মৌলিক অধিকার স্থগিত করা যায়, তবে 20 এবং 21 নম্বর ধারা যেটা 20 নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে আটক করার ক্ষেত্রে, এবং 21 নম্বর ধারা হচ্ছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এই যে বিষয়টা, এই দুটো বাদ দিয়ে বাকি সব কিন্তু বাতিল করে দেওয়া যায়, এবং এটা রাষ্ট্রপতি 359 নম্বর ধারা অনুযায়ী এটা করতে পারে। ঘোষণার পর মৌলিক অধিকারের উপর সীমাবদ্ধতা আছে, এইটা ইম্পর্টেন্ট, এই 1 নম্বর জায়গাটা ভালো করে মনে রাখবে। তাহলে 352 নম্বর ধারা অনুযায়ী দেখা গেল ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়েছে, সঙ্গে সঙ্গেই কিন্তু সমস্ত মৌলিক অধিকার সাসপেন্ড হয়ে যাবে না। যখন প্রেসিডেন্ট ঘোষণা করবেন অ্যাজ পার আর্টিকেল 359, যে মৌলিক অধিকারগুলো এই মুহূর্তে সাসপেন্ড করা হচ্ছে ডিউটি এমার্জেন্সি, তখন সাসপেন্ড হবে, এবং শুধুমাত্র 20 নম্বর এবং 21 নম্বর ধারায় উল্লিখিত যে মৌলিক অধিকার যেটা পূর্বে আলোচনা করলাম সেগুলো কিন্তু কোনোভাবেই সাসপেন্ড করা যাবে না। এবং এই দুটো ধারার এগেনস্টে কোনো নাগরিক কিন্তু ওই যে রিট ইস্যু করার কথা বললাম হাইকোর্টে 226 নম্বর ধারা, সেখানে যেতে পারে। এই সময় কিন্তু সুপ্রিম কোর্টে যে 32 নম্বর ধারা সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ, ওটাও সাসপেন্ড। নেক্সট ইম্পর্ট্যান্ট যেটা একটা ফ্যাক্ট, যদি এই ধরনের এমার্জেন্সি চালু হয় 352 নম্বর ধারায়, এবং সেটা যদি চালু করা হয় যুদ্ধের জন্য অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণের জন্য, এক্সটার্নাল ডিস্টার্বেন্সের জন্য, তখন কিন্তু এই এমার্জেন্সি চালু হওয়ার সাথে সাথে 19 নম্বর ধারা বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে রাষ্ট্রপতির ঘোষণার প্রয়োজন নেই, এটা ধারা 358 উল্লেখ করা আছে। তাহলে 358 এবং 359 ধারা খুব ইম্পর্টেন্ট, কারণ 359 এবং 358 দুটোই মৌলিক অধিকার রিলেটেড। 359 কী বলা হয়, যে যদি কোনো কারণে, যে কোনো কারণে ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়ে গেল, তাহলে প্রেসিডেন্ট যদি মনে করেন তাহলে 20 নম্বর ধারা এবং 21 নম্বর ধারা বাদ দিয়ে বাকিগুলোকে সেই মুহূর্তে যেন সাসপেন্ড করতে পারেন, স্টপ করে রাখতে পারেন। এবং 358তে বলা হয় যদি কোনো কারণে জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে, এবং এই জাতীয় জরুরি অবস্থাটা জারি হয়েছে বিদেশি কোনো শত্রুর আক্রমণের জন্য বা বিদেশির সঙ্গে যুদ্ধের জন্য, তখন 19 নম্বর ধারাটা প্রথমে অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে, এখানে প্রেসিডেন্টের ঘোষণার কোনো ব্যাপার নেই। পরে এবার 359 ধারা অনুযায়ী বাকিগুলো সাসপেন্ড করবে প্রেসিডেন্ট, আলাদা ব্যাপার। কিন্তু যদি কোনো কারণে ইন্টারনাল ডিস্টার্বেন্সের জন্য ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়, সেক্ষেত্রে কিন্তু 19 নম্বর ধারাটা সরাসরি বাতিল হবে না, তখন প্রেসিডেন্ট ঘোষণা করার পর বাতিল হবে। নেক্সট আমরা দেখব অ্যাবসোলুট ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ যে ফান্ডামেন্টাল রাইটগুলো কিন্তু সবসময় পাওয়া যাবেই। আমি পূর্বেই বললাম কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে এক্সেপশন আছে, সবসময় পাওয়া যায় না। যেমন আমি দেখলাম যে সরকারি চাকরিতে সবার সমান অধিকার, কিন্তু এটা অ্যাবসোলুট নয়। কেন না, সেক্ষেত্রে বিভিন্ন যে ক্যাটাগরি, সোশ্যাল ক্যাটাগরি বা অন্য অন্য ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশনের পলিসির ব্যাপার আছে, তাহলে সবার ক্ষেত্রে সমান হচ্ছে না, তাহলে এটা অ্যাবসোলুট নয়। এছাড়া আমরা যদি আর্টিকেল 24টা দেখি, তাহলে সেখানে দেখবো উল্লেখ করা আছে 14 বছরের নিচে কোনো ছেলেকে খনি, কারখানা এ সমস্ত জায়গায় শ্রমিকের কাজে লাগানো যাবে না। তাহলে আমরা বুঝতে পারছি এটা কিন্তু কোনোভাবেই এক্সেপশন কিছু নেই, অর্থাৎ এটা অ্যাবসোলুট। অর্থাৎ এটা যদি কেউ করে থাকে তাহলে সে কিন্তু আইনের চোখে শাস্তি পাবে, যারা করছে আর কি। এই যে ব্যাপারটা, অর্থাৎ এটা হচ্ছে অ্যাবসোলুট ফান্ডামেন্টাল রাইট। তার মানে যে মৌলিক অধিকারগুলো সংবিধান নিশ্চিত করে এমন মৌলিক, অর্থাৎ এখানে কিন্তু একদম পারফেক্ট মৌলিক অধিকার, যা কোনো পরিস্থিতিতে জনগণকে বঞ্চিত করা যাবে না, এমনকি জরুরি অবস্থার সময়ও নয়। যেমন
আমরা যদি দেখি 17 নম্বর অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল হচ্ছে আর্টিকেল 17, অর্থাৎ অস্পৃশ্যতা যে ব্যাপারটা রয়েছে 17, 20, 21, 24 আমি লিখিয়েছি এখানে, এগুলো কিন্তু মোটামুটিভাবে অ্যাবসোলুট। অর্থাৎ দেখা গেল জরুরি অবস্থা চলছে, সেই সময় কাউকে তারা যে কাস্ট আর কি, মানে নিচু সম্প্রদায়ের মানুষ, অস্পৃশ্য, দলিত, এই ধরনের কোনো বক্তব্য বলা, তাদেরকে অপমান করা বা এই জন্য কোনো বিষয় থেকে বঞ্চিত করা, এগুলো কিন্তু করা যাবে না। তো এটা হচ্ছে অ্যাবসোলুট ফান্ডামেন্টাল রাইট। অ্যাবসোলুট ফান্ডামেন্টাল রাইটের একদম পারফেক্ট উদাহরণ হলো আর্টিকেল 17। এছাড়া তোমরা যখন পড়বে তখন নিজেরাই ওই 12 থেকে 35 যেটা আর্টিকেল লিখবে খাতায়, তার পাশে পাশে কোনটা অ্যাবসোলুট নয় পাশে লিখে রাখবে। যাই হোক, আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।